সম্ভবত 1967 সালের শেষের দিকে উদয়পুরের ছাত্রদের একটা জমায়েত ছিল এবং তখন ছাত্র আন্দোলন তেমন একটা সুসংগঠিত ছাত্র আন্দোলন। পশ্চিমবাংলার বারাসতে পুলিশের গুলিতে একজন বিদ্যালয়ের ছাত্র তিনি প্রয়াত হয়েছিলেন, সম্ভবত ক্লাস 7 কি ক্লাস 8। সেই সময় টিভি ছিল না, ঘরে ঘরে রেডিও ছিল না, পত্র পত্রিকার সংখ্যা কম, সংখ্যাও যা ছিল তারও প্রচার ততটা ব্যাপক ছিল না। কিন্তু যে কোনো ভাবেই হোক ত্রিপুরায় এ খবর এসে পৌঁছেছিল এবং লক্ষ্য করা যাচ্ছিল পশ্চিমবাংলায় এই ছাত্র হত্যার প্রতিবাদে কংগ্রেস সরকার চলছিল, ওখানে প্রচন্ড প্রতিবাদ সংগঠিত হচ্ছিল। ত্রিপুরায় আর কোথাও এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সভা সমাবেশ মিছিল হয়েছে কিনা আমি অন্তত বলতে পারব, কিন্তু উদয়পুরে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে ছাত্রদের একটা প্রতিবাদ মিছিল এবং সভার আয়োজন করেছিলাম এবং এই মিছিলটি সংগঠিত করার জন্য উদয়পুরের মধ্যবাজারে বড় ঘর বলে একটা বাড়ি আছে, বিরাট বড় বাড়ি। এখন যিনি আমাদের ত্রিপুরার বিজেপি সরকারের কৃষিমন্ত্রী, তার পিতৃদেব ছিলেন এই বাড়ির মালিক, অর্থমন্ত্রী। তো বিশাল বড় বাড়ি, এটার পেছনে হচ্ছে আপনার আমাদের গুরুতি নদী। সেখানে সেই সময় দুর্গাপূজার পর মূর্তি ভাসান হতো, সেগুলো মনে আছে। সেই বাড়িতে আমরা প্রথমে একটা সভা করি যে কালকে আমরা স্কুল বর্জন করব এবং একটা মিছিল করে আমরা তখন যে টাউন হল ছিল তার পেছনে যে বাঁধ, এটাতেই সভা সমাবেশ হতো। সেই জায়গাতে একটা আপনার যাত্রার প্যান্ডেল ছিল, সেই প্যান্ডেলেই যেহেতু দিনের বেলা কোনো অসুবিধা নেই, সেখানে আমরা প্রতিবাদ সভাটা সংগঠিত করি। মিছিল বেরোলো প্রায় সমস্ত স্কুল থেকে। তখন উদয়পুর শহরের স্কুলের সংখ্যা হাতে গোনা কয়েকটি, কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে ছাত্ররা ছাত্রীরা দল বেঁধে বেরিয়েছিল এবং মেয়েদের যে স্কুল, সেই স্কুলেরও ওয়ান অ্যান্ড অল প্রায় সমস্ত মেয়েরা তারাও বেরিয়েছিলেন। সেই মিছিল করে আমরা ওই যাত্রা প্যান্ডেলে গিয়ে সমাবেত হয়েছি। সেই যাত্রা প্যান্ডেলে যারা বক্তব্য রাখছিলেন তার মধ্যে মাধব সাহা ছিলেন অন্যতম। সেই প্রথম মাধব সাহার সাথে আমার পরিচয় এবং সেই সময় জানতে পারলাম যে মাধব সাহা উদয়পুর কেবি স্কুলের ছাত্র ছিলেন। তখন আমাদের স্কুলে স্কুলে ছাত্রদের ভোটে ছাত্র সংসদ তৈরি হতো এবং এই যে স্কুল, এই স্কুলের ছাত্র সংসদের নির্বাচনে মাধব সাহা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং এই বিদ্যালয়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনি বক্তব্য রাখছিলেন। তার এই বক্তব্য শোনার পর আমার সেদিন মনে হয়েছিল এর মধ্যে একটা সম্ভাবনা লুকায়িত আছে। আমার যে তখন বয়স খুব বেশি ঘটনা তা না, কিন্তু আমি তখন স্কুল ছেড়ে দিয়েছি প্রায়, বা ছেড়ে দেওয়ার মুখে, কিন্তু আমার অনুভবের মধ্যে এসছে যে এর মধ্যে একটা সম্ভাবনা লুকায়িত আছে। তার পরবর্তী সময় নানাভাবে আমাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে নিবিড় হতে থাকে, কিন্তু উদয়পুরে বামপন্থী ছাত্র আন্দোলন তখনও সেইভাবে সুসংহত হয়েছে ঘটনা কিন্তু বলা যায়। এরকম পরিস্থিতির মধ্যে আমরা তখন মহাবীর ব্যায়ামাগার এই শহরের মধ্যে
আমি যে যাত্রার প্যান্ডেলটির কথা বললাম তার পাশে সেখানে মহাবীর ব্যায়ামাগার, উদয়পুর শহরের একমাত্র ব্যায়ামাগার, সেখানে আমরা ব্যায়াম ট্যায়াম করতে যেতাম। মাধবও সেখানে যেত এবং মাধব খুব দীর্ঘ সময় নিয়ে ব্যায়াম করতেন। এবং সেদিন আমি বলছিলাম রোবাস্ট ফিগার ছিল কমরেড মাধব, অনেক সময় এসে ব্যায়াম করতেন, পরিশ্রমও করতে পারতেন। সেখানে স্বাভাবিক কারণে আমাদের সাথে সম্পর্ক আরো নিবিড় হয় এবং সেখান থেকে আমরা শুনলাম উদয়পুর মাদারগড়ে অতিক্রম করে চন্দ্রপুর, তার সঙ্গে পেরাতিয়া, ওখানে ফরেস্টের যে রিজার্ভ বন, সে বনে ফরেস্ট ডিপার্টমেন্ট একটা প্রচন্ড আক্রমণ সংগঠিত করে তাতে যে সমস্ত বাসা বাড়িগুলি ছিল সংখ্যায় খুব বেশি না, সেই বাড়িগুলো ভেঙে চুরমার করে দেয় এবং বসতি যারা স্থাপন করেছিলেন অধিকাংশ ছিলেন উপজাতি অংশের মানুষ, তাদেরকে উচ্ছেদ করে। তখন উপজাতি অনুপজাতি হিন্দু মুসলমান এগুলো নিয়ে আমাদের মধ্যে চারবার তিনি বিধায়ক নির্বাচিত করেছেন। এটা ছিল আপনার মাদারবাড়ি বিধানসভা, তাতে প্রথম কমিউনিস্ট বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন, আমি যার কথা বললাম, নরেশ চন্দ্র ঘোষ। নরেশ দ্বারা বর্তমানে সেই জায়গায়, অবর্তমানে মানে তিনি জীবিত, তাকে সেখান থেকে অব্যাহতি দিয়ে মাধব শাহকে দাঁড় করানো হয়। মাধব শাহ সেখানে জিতলেন, 4 বার তিনি নির্বাচিত। তার পরবর্তী সময়ে উদয়পুরে আপনার এই যে নগর পঞ্চায়েত, সেই নগর পঞ্চায়েতে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার পরবর্তী সময়ে আগরতলায় ত্রিপুরা রাজ্যের যে কোঅপারেটিভ ব্যাংক, তার যে ম্যানেজিং কমিটি, সেই কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে এই ব্যাংকটিকে একটা খুব শক্তিশালী জায়গায় তুলে আনার ক্ষেত্রে মাধব শাহের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ ছিল না। তো ছাত্র আন্দোলন করার সময় কমরেড মাধব সারা ত্রিপুরায় ঘুরে কাজ করেছে এবং পর্যায়ক্রমে যখন উদয়পুরে গিয়ে কনসেন্ট্রেট করতে শুরু করলেন, সেই সময় উদয়পুরের যে পার্টি, এই পার্টিটাকে প্রসারিত করার ক্ষেত্রে উদয়পুরের আনাচে কানাচে ঘুরে ঘুরে সে সময় যারা হাতে গোনা কিছু কমরেড কাজ করেছেন, তার মধ্যে মাধব শাহ ছিলেন অন্যতম। নতুন নতুন এলাকায় পার্টি থেকে নিয়ে গিয়ে সেখানে পার্টির পক্ষে মানুষকে টেনে আনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কমরেড মাধবরা সেখানে গ্রহণ করার চেষ্টা করেছে এবং তার সাহসের কথা আপনারা শুনেছেন। আমি এটা বলে তাকে ছোট করার চেষ্টা নিশ্চিত করবো না, শুধু এটাও বলবো, জরুরি অবস্থার সময় আমাদের রাত্রি যাপনের জায়গা পাওয়াই কিন্তু খুব কঠিন। তো একটা মহকুমায় বেশি সময় আমাদের থাকতে দেওয়া হতো, একটার পর একটা মহকুমা পাল্টাতে হতো আমাদের। এরকম উদয়পুরে যখন গেলাম, সেখানে কয়েকদিন থাকতে হবে, তার মধ্যে মাধব শাহর বাড়িতেও আমাকে সেখানে থাকতে হয়েছে এবং তাদের বাড়ি একটা বেশ বড় পরিবার, তারা নিজেরা 3 ভাই 4 বোন, তার বাবা আছেন, হ্যাঁ, ব্যবসায়ী পরিবার। সেই জায়গাতে এই বাড়িতে এই সময়ে একজন পুলিশ অনুসন্ধান করছে, গ্রেপ্তার করার চেষ্টা করছে, জরুরি অবস্থার সময় কমিউনিস্ট পার্টির কর্মী, তাকে বাড়িতে রেখে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, নির্বিঘ্নে রাখা, পুলিশের চোখে যেতে না পড়ে, এটা চারটিখানি ব্যাপার। সেই সময় কথা বলছি, আজকের কথা বলছি না। সেই সময় কমরেড মাধবের জন্যই তার পরিবার যখন আমাকে সেখানে নিয়ে যাওয়ার চিন্তা করে, এটা কেউ হয়তো উপেক্ষা করেননি এবং তার প্রতি তাদের যে ভালোবাসা এবং বিশ্বাস, তার নিদর্শন হিসাবে আমি কিন্তু সেদিন সেই বাড়িতে থাকবার সুযোগ পেয়েছিলাম। এটা আমার মনে হচ্ছে বলে আমার মনে হয়েছে এটা উল্লেখ করাটা বোধহয় অপ্রাসঙ্গিক হবে। তা এরকম ছিলেন কমরেড মাধব। তো মাধব গত প্রায় 1.5-2 বছর যাবৎ কাজ করতে পারে, অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু প্রতিনিয়তই তার একটা লড়াই ছিল। মাধব শাহ হয়েছেন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, আপনার শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম, এটা বাদ দিয়ে মাধব শাহকে আলাদা করে মূল্যায়ন করা এবং বিচার করার কিন্তু কোনো সুযোগ নেই এবং লড়াইয়ের সামনের সারিতে। এবং উপজাতি ও উপজাতি
এবং বিশেষ করে মুসলিম এই অংশের মধ্যে উদয়পুর মহকুমায় তখন আমাদের পার্টির কতগুলো নির্দিষ্ট এলাকার মধ্যে যথেষ্ট প্রভাব ছিল। এই জায়গাগুলিতে কমরেড মাধব স্যার যাতায়াত ছিল খুব নিবিড়, তিনি যেতেন। কাজে এই সমস্ত জায়গায় কাজ করে ঘুরে ঘুরে পার্টির যে কোনো ভিত্তি এটাকে দারুণভাবে প্রসারিত করেছেন। এবং একটা সময়ে ত্রিপুরার গোটা 3-4 জায়গায় বলা যায় তাদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগেছিল কোন মহকুমায় পার্টির ডাকে সবচেয়ে বেশি জমায়েত করা। এবং এই প্রতিযোগিতায় আমাদের মানে আগরতলার পরে দক্ষিণ দিকে যদি যায় উদয়পুর এবং বিলিয়নিয়ার মধ্যে ছিল প্রচন্ড লড়াই, এবং এই লড়াই ছিল স্বাস্থ্যকর লড়াই। এবং আমরা দেখেছি বিলিয়নিয়ার জমায়েত করলে বিলিয়নিয়ার থেকে বড় জমায়েত উদয়পুরে করতে হবে, এবং করেছে। আবার উদয়পুর বড় জমায়েত করলে বিলিয়নিয়ার উদয়পুরের জমায়েত দেখে তারা বলতো পরের জমায়েত আমরা উদয়পুরকে ছাপিয়ে যাব। এরকম একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতার মধ্য দিয়ে জনগণের মধ্যে পার্টি থেকে প্রসারিত করার ক্ষেত্রে আমরা দেখেছি সেই সময় পার্টির যারা সংগঠক তারা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, উদয়পুর মহকুমায় কমরেড মাধব সাহা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারী ছিল। তো সেই মাধব গত বছর যাবৎ অসুস্থ হয়ে পড়েছেন, এবং তার যে এই অসুস্থতা এটাকে মেনে নেওয়া যাচ্ছিল। আমি উল্লেখ করেছি তার যে স্বাস্থ্য, যেভাবে তিনি মানে সুশৃঙ্খল জীবনযাত্রা নির্বাহ করতেন, হ্যাঁ, সমস্ত কিছু সময় ধরে ধরে তার এরকম অসুস্থ হয়ে পড়াটা বিশ্বাস করে যাচ্ছিল। কিন্তু প্রতিনিয়ত লড়াই করে সুস্থ হয়ে উঠবার চেষ্টা করেছেন। একটু সুস্থ হলেই পার্টি অফিসে গিয়ে বসতেন, প্রোগ্রামের বাইরে যেতেন, জেলার সম্পাদক হয়েছেন, মহকুমাগুলিতে যেতেন, ওখানে গিয়ে তাদের সঙ্গে মিটিং করতেন, জেলার মিটিং এ তাদের সঙ্গে বসতেন। কিন্তু আস্তে আস্তে সময় যাচ্ছিল, এই কাজটা মাধবের পক্ষে আর করে ওঠা সম্ভব হচ্ছে না। কিন্তু শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছেন আবার উঠে বসতে পারেন। যাই হোক, মৃত্যু তো সত্য, এটা তো অস্বীকার করা যাবে না। জন্ম লাভের পর প্রাকৃতিক নিয়মে এই জন্মটার যে সত্যতা এটা যেমন আমরা অস্বীকার করতে পারবো না, আর জন্ম লাভ করলে পর মৃত্যু অবধারিত। আমরা যে যারা দেখতে গিয়েছিলাম তার মধ্যে কমরেড মাধব ছিলেন কিনা সেটা আমি ঠিকভাবে স্মরণ করতে পারছি না। যাই হোক, আমরা সেখানে গেছি, সেখানে গিয়ে আমরা গ্রামটা দেখেছি, যেই টিলাটার মধ্যে আক্রমণটা সংঘটিত হয়েছিল ওই টিলাটায় আমরা গেছি। ঘরটরগুলো আমরা দেখি, ছোট্ট ছোট্ট ঘর, 1 চালা 1.5 চালা ঘর, 3টা 4টা ঘর, কুকুর আছে, এবং মানুষ দেখে কুকুর ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে ঘেউ ঘেউ করে। যাই হোক, সেখানে আমরা ঘন্টা দেখছিলাম। তারপর চন্দ্রপুরের যুবকদের সাথে কথাবার্তা বলে যে গাড়িটি বিনা ভাড়ায় আমরা নিয়ে গিয়েছিলাম তার গাড়িতে চড়ে উদয়পুরের মোটর স্ট্যান্ড আমরা ফিরে আসি। এখন যে মোটর স্ট্যান্ড, এই মোটর স্ট্যান্ড কিন্তু সেই সময় মোটর স্ট্যান্ড না, সেই মোটর স্ট্যান্ড হচ্ছে উদয়পুরের শিববাড়ির সংলগ্ন এলাকা। তো সেখানে আমরা আসি। তার দিন 3-4 পরে নরেশ ঘোষ, কমিউনিস্ট নেতা, তখন কমিউনিস্ট পার্টি ভাগ হয়নি, কমিউনিস্ট পার্টি সম্পর্কে এত কিছু জানিও না, তিনি খুব দেখাশোনায় খুব ডাক সাজের লোক, হাফ প্যান্ট পরতেন খাকি রঙের, গেঞ্জি খুব বেশি গায়ে দিতেন, আর বগল দাবা করে একটা চামড়ার ব্যাগ নিয়ে হাঁটতেন। এবং তাদের শেয়ার ছিল উদয়পুরে একটা সিনেমা হল ছিল, এটা মহাদেব দিঘির উত্তর পাড়, যে পারে আমাদেরও বাড়ি ছিল, যে উত্তর পাড়ে আমার জন্ম, তার কোণে সিদ্ধাবাড়ির পাশে মহাদেব বাড়ির উল্টো দিকে সেই সিনেমা হলে নরেশ বাবুদের একটা বড় অংশ ছিল, অংশীদার ছিলেন তার বড় ভাই সুরেশ ঘোষ। তো নরেশ বাবুকে আমরা সবাই ভয় পেতাম, তিনি আমাদের বাড়িতেও মাঝে মাঝে যেতেন। যদিও তিনি কমিউনিস্ট পার্টি করতেন, আমাদের বাড়িতে সেই সময় কমিউনিস্ট পার্টি করতেন কিনা আমি অন্তত জানি। আমাদের বাড়িতে কোনো রাজনীতির আলাপ আলোচনা ইত্যাদি হতো না, গান বাজনা হতো। আমার মা গান বাজনা করতেন, স্কুলে পড়তেন, ঠিক আছে, যদিও বিয়ে হয়েছে, যে তখন তার মাধ্যমিক ফাইনাল পরীক্ষা তিনি দেননি, তার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু গান বাজনা শিখতেন, সে অনুষ্ঠান ইত্যাদি তিনি মাঝে মাঝে যেতেন। যাই হোক, তিনি ডেকে বললেন যে উদয়পুর সিনেমা হলের উল্টো দিকে একটা কাঠমিস্ত্রির বাড়ি, তিনি উদয়পুর সিনেমা হলের নতুন সিনেমা যখন যেত তার নিজস্ব রিক্সা, তাতে তার মাইক বেঁধে সেই সিনেমার প্রচারটা তিনি করতেন।
তাকে আমরা সবাই খুব শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। তাদের বাড়ির সামনে ছিল এই ছোট্ট দোকান, ভেতরে সেখানে কাঠের জিনিসপত্র তৈরি হতো। সেই বাড়িটাতে আমাদের যেতে বলতো। তো আমরা জিজ্ঞেস করলাম কেন। আমার সঙ্গে কথা হচ্ছিল, তখন আমাকে বলছে তুই শুধু একা যাবি না, তোদের 4 জনকে যেতে বলেছি। কে কে যাবে? জলযোগ মিষ্টান্ন ভান্ডার, তার ছোট ভাই জিতেন্দ্র মজুমদার, যিনি এই দোকানটার মালিক, তিনি হচ্ছেন জ্যোতিষ মজুমদার। তাকে কোনোদিন আমি ফুল প্যান্ট পরতে দেখিনি, আর জামা গায়ে দিতে দেখিনি, একটা গেঞ্জি আর হাফ প্যান্ট পরতে, সারাক্ষণই পান টান খেতেন, ভালো মানুষ। তিনি দোকান চালান। আমরা মিষ্টি টিষ্টি এই দোকানে খেতাম, বাকিটাকে মাঝে মাঝে খেতে হতো, তিনি আমাদের বাকিতে খেতেও দিতেন। যাই হোক, তো সেই জিতেন্দ্র মজুমদার রমেশ স্কুলে পড়তো, আমি স্কুলে পড়তাম, আমরা দুজন। আর হচ্ছে আমাদের তুষার রায়, যে বাজারের ডাক নাম হচ্ছে দুর্যোগ, এবং তার বাবা উদয়পুর তৎকালীন পূর্বতন বটর স্ট্যান্ডে ছিল মিষ্টির দোকান বিক্রম ভান্ডার। এটা বেশ বড় দোকান ছিল, যদিও সেই সময় আস্তে আস্তে তলানিতে চলে যাচ্ছে। তুষার, তার সম্পর্কে আমাদের একটা ধারণা ছিল সম্ভবত সে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। তার কথাবার্তা মাঝে মধ্যে এরকম আমরা শুনতাম, যদিও তাকে জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। তুষারও রমেশ স্কুলে পড়তো। তো আমরা 3 জনে স্কুলে বললেন তোরা 3 জন, আর ওই মাধবের নাম তখন বলে আমরা কেন যাবো এখানে? বলে ওখানে কমিউনিস্ট পার্টির নেতা আসবেন নৃপেন চক্রবর্তী, এই নাম কিন্তু শুনি। বলে নৃপেন চক্রবর্তী আসবে, আমরা কেন যাবো? বলে না, ওখানে যাবে, তিনি তোদের সাথে কথা বলবে, তোরা নাকি এই চন্দ্রপুরে গেছলি, এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট বাড়িঘর ভেঙে লোকদের উচ্ছেদ করলো, তো আমরা তো এটা নিয়ে একটা আন্দোলন করছি, এ নিয়ে তোদের সাথে কথা বলার জন্য তিনি আসবেন, তোরা ওখানে যাবি। সিনেমা শুরু হয়ে যাওয়ার পর, কারণ সিনেমা শুরু হওয়ার আগ পর্যন্ত তখন প্রথা ছিল সিনেমার গান বাজানো হয়, আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতাম, এবং মাঝে মাঝে দূর থেকে আমরা স্লিপ লিখে লিখে কাউকে কাউকে দিয়ে উপরে পাঠাতাম, তারা আমাদের পছন্দের গানের রেকর্ড সেখানে বাজাতেন। এই গান মানে হাত কাটা, হাফ হাতে জামা, একেবারে দুগ্ধ ফেনানি, পরনে একটা ধুতি আর একটা ব্যাগ, কাপড়ের ব্যাগ, এটা কাঁধে ঝুলানো না, এই ব্যাগটা মানে আপনার ভিত বেঁধে এটা হাতে নিয়ে গিয়ে তিনি ঢুকলেন, আর সঙ্গে নরেশ ঘোষ আছে, এবং ওখানে একটা আপনার বাল্ব জ্বলছিল, একটু পুরো বাল্বটা নিভে গেল, মোমবাতি জ্বালিয়ে দেওয়া, তার সঙ্গে আমাদের কথা, আমাদের 4 জন ছিলাম সেখানে। এবং তিনি, আমরা যে এই চন্দ্রপুরে গেলাম ফরেস্ট ডিপার্টমেন্টের আক্রমণের মানে প্রতিবাদে তাদের দেখবার জন্য, এটাতে তারা খুব উৎফুল্ল হয়েছে, এবং তারা বললেন আমরা অমুক তারিখ এসডিএম অফিসে আমরা একটা গণডেপুটেশন দেব, যেহেতু তোমরা গিয়েছিলে আমরা চাই তোমরা আমাদের সঙ্গে এই মিছিলে থাকো। এটা এরপরে আরম্ভ হলো রাজনৈতিক আলাপ আলোচনা। এই সমস্ত আলোচনা আমার তেমন একটা মনে নেই, এবং সেদিন বুঝতে পারিনি যে মানে নৃপেন চক্রবর্তীর স্ক্রিন টাইম, এটা বোঝার মতো কোনো সুযোগ ছিল না। ঘর তো মানে মানে খুব একটা সেইভাবে মানে আলোকিত না, আপনার বাল্বটা নিভে গেছে, তারপর একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, তার মধ্যে কথাবার্তা আমার যতটুকু মনে হয় 8 ঘন্টা 45 মিনিট কথাবার্তা হয়েছে। তবে হ্যাঁ, তিনি এই সুযোগটা নিয়ে কমিউনিস্টদের ভাবনা কি, চিন্তা কি, তারা কি চান, কি করতে চান, কেন ট্রাইবেলদের উপরে আক্রমণের প্রতিবাদে তারাই আন্দোলন করছেন, এবং আমাদের যাওয়াটাতে কেন তারা উৎসাহিত হয়েছেন, এই বিষয়গুলো বলার চেষ্টা করেছে। তো আমি এই প্রক্রিয়াটা বললাম, এর মধ্য দিয়ে ধীরে ধীরে, যদিও যে মিছিলটা হয়েছিল এসডিএম অফিসের ডেপুটেশন, বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম, কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমি দুর্বলতায় ভুগছিলাম। আমি এসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি মিছিলটাতে অংশগ্রহণ করিনি। হ্যাঁ, কিন্তু পরবর্তী সময়ে এই মিছিলটা শেষ করে এই উদয়পুরের টাউন হলের মাঠে তারা সবাই মিলিত হয়েছেন। এই মাঠের পাশ দিয়েই আমি প্রাইভেট 2 জন ছাত্রীকে পড়াতে যাব। আমি যখন এদিক দিয়ে যাচ্ছি, নরেশ ঘোষের ধারণা যে আমি বোধহয় মিছিলে গেছি, তো আমাকে নিয়ে ধরে
এই সভাপতি জায়গাটা বসেছেন, তার পেছনে তুলে আমাকে বসিয়েছে। তো তাকে তো বিরোধিতা করার কোনো সাহস আমাদের নাই। আমি বসে আছি, কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার নাম ঘোষণা করে দিয়ে বললো যে আপনি বক্তৃতা করবো। আমি তো আপনাদের মিছিলে যাইনি, আমি তো ডেপুটেশনে ছিলাম না, তাকে বলছি আমি এখানে কি বলবো। ধমক দিয়ে বলছেন তুই মিছিলে যাস তো না যাস, ওই দিন যে গেছিলি সেখানে কি দেখেছিস এটাই তুই দাঁড়িয়ে মাইকে। এখন তার নির্দেশ কিছু উপায় নেই। আমার এখনো সেই কথাটা মনে আছে। এটা ছিল পাবলিক মিটিং এ আমার প্রথম মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলা। এর আগে খাদ্য আন্দোলনের পর এই মাঠে দাঁড়িয়ে আমি প্রথম বক্তৃতা করেছিলাম। সেই বক্তৃতা লিখে দিয়েছিলেন কমরেড কেশব মজুমদার, আমার এখনো মনে আছে। এবং এটা ছিল আমার দ্বিতীয় বক্তৃতা। সেখানে আমি কি বলেছি আমি ঠিক বুঝতে পারবো। এই মিনিট 10-15 মিনিট কথাবার্তা বলার পর আমি যখন আসলাম তখন আমার পিঠে হাত দিয়ে বললো তুই তো খুব ভালো বলেছিস। আমি তো বুঝতে পেরেছি এটা কিছু না, আমাকে সান্ত্বনা দিচ্ছেন। মিটিং শেষ, তারপরে আমি আমার টিউশনিতে চলে গেছি। এই অবস্থার পরবর্তী সময় তো আগরতলা চলে আসলাম। 69 সালে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনের বলা যায় একটা ত্রিপুরার ছাত্র আন্দোলনে যে নূতন ঢেউ তখন তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে সম্মেলন নূতন পরিমণ্ডলে, এবং এই সম্মেলনটা উদয়পুরে অনুষ্ঠিত হয়েছে। জ্যোতি বসু এই সম্মেলনে আমন্ত্রিত হয়েছিলেন। তিনি পশ্চিমবাংলার সেই সময় যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন, আমার খেয়াল আছে। মাধব সাহা এই সম্মেলন সংগঠিত করার ক্ষেত্রে উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। মোটামুটি আমরা সবাই মিলে কাজকর্ম করছি। তারপরে তো সম্মেলন আমরা চলে এসেছি, এবং আপনারা শুনছিলেন ওই সম্মেলনের পরেই মাধব সেখানে এই ছাত্র যে ফেডারেশন, সেই ছাত্র ফেডারেশনের নেতা হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নেন। দীর্ঘ সময় ব্যাপী তিনি প্রথম ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। আগরতলা এসছেন, এমবিবি কলেজে ভর্তি হয়েছেন। তিনিও কমার্স থেকে পড়তেন, আমিও কমার্স থেকে পড়তাম। সে আমার চাইতে 1 বছরে জুনিয়র ছিলেন কলেজে। এবং পরবর্তী সময়ে তিনি ছাত্র আন্দোলন থেকে অব্যাহতি নেন, যুব আন্দোলনে কিছুদিন কাজ করেন, এবং মূলত কাজের জায়গা ছিল তার উদয়পুর। তারপর যুব আন্দোলন থেকে অব্যাহতি নিয়ে শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করেন। শ্রমিক আন্দোলনেও দীর্ঘ সময় কাজ করেছেন, বিশেষ করে ইটভাটার শ্রমিক, এই ধরনের যারা হাতে কলমে কাজ করেন, এরকম যে সমস্ত শ্রমিক, তাদের মধ্যেই সবচেয়ে বেশি কাজ করতেন। তার অন্যতম সহযোগী ছিলেন তুষার রায়, যার কথা বললাম, তুষার রায়। আর বিড়ি শ্রমিকদের মধ্যে উদয়পুরের সেই সময় খুব ভালো একটা সংগঠন ছিল, এদের সাথেও কমরেড মাধব সাহার খুব নিবিড় সম্পর্ক ছিল, তাদের মধ্যে তিনি কাজকর্ম করতেন। আলটিমেটলি মাধব সাহা প্রকৃত অর্থে কমিউনিস্ট পার্টির সংগঠন, কমিউনিস্ট, সে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাত্রা উদ্ধার করে সে আবার কাজে নিজে ভূমিকা নেওয়ার চেষ্টা করল, কিন্তু সেটা হলো না। মাধবও চাইছিলেন, আমরাও চাইছিলাম, কিন্তু মাধবের অনুপস্থিতি উদয়পুর ভুলে যাবে না, উদয়পুর ভুলে যাবে না, আমি অন্তত বিশ্বাস করি। উদয়পুরের উন্নয়ন, গণতান্ত্রিক আন্দোলনের বিকাশ, পার্টির যে গণভিত্তিক প্রসারতা, উপজাতি অনুপজাতি, হিন্দু মুসলমান, এই সমস্ত অংশের মধ্যে এবং মধ্যবিত্তদের মধ্যে বিশেষ করে একটা পর্যায় পর্যন্ত আমরা খুব দুর্বল ছিলাম। সেই জায়গাটাও প্রচেষ্টার মধ্য দিয়ে, গণ আন্দোলন, শ্রেণী আন্দোলনের বিকাশের মধ্য দিয়ে, যাতে মাধব সাহের ভূমিকা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। এই জায়গাতেও কিন্তু পরিবর্তন আনার ক্ষেত্রে সাফল্য সেখানে পার্টি আনতে পেরেছিল। এই যে অবস্থাটা তৈরি করেছিল, এটা আমাদের কিন্তু স্মরণের মধ্যে রেখেই কমরেড মাধব সাহার এই যে অনুপস্থিতিটা আমরা অনুভব করবো, তার জন্য চোখের জল ফেলে বুক ভাসালে চলবে না। কাজ তো অসম্পূর্ণ আছে, সে তো তার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন না, এটা তো আমাদের সম্পন্ন করতে হবে। সেটা কি? শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, ধনী গরিবের মধ্যে যে বিভাজন, এর থেকে আমাদের দেশকে, সমাজকে মুক্ত হতে সাহায্য করে, যেটাকে আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থার কথা বলি। এই যে লড়াই, এই লড়াই তো আমাদের সম্পূর্ণ না করে আমাদের তো নিস্তার নাই। এই বিষয়টা ভাবনায় রেখে আজকে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দেশ চলছে এবং আমাদের ত্রিপুরা চলছে, তাতে আমরা কি লক্ষ্য করছি? ত্রিপুরায় কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহার অনাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি,
এটা বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায় সন্তান বিক্রির ঘটনা প্রায় নৈমিত্তিক একটা চেহারা নিয়েছে। জিনিসপত্রের দরদাম যেভাবে বাড়ছে, একটা সরকার আছে বুঝবার কোনো সুযোগ নেই। রেশনে যে জিনিস দেওয়ার কথা সব জিনিস ঠিক মতো পাওয়া যায়, জিজ্ঞেস করলে জবাব পাওয়া যায়। সারা ত্রিপুরায় আমরা কি দেখবো? মন্ত্রীদের হাসি মাখা মুখ আর বিজ্ঞাপন, এতে আর বক্তৃতা যা তারা করছেন না তাও বলছেন, এবং মানুষের সমস্যা শুনবার কোনো আগ্রহ তাদের নাই। কথাবার্তা বলতে গেলে পরে তাদের উপর পুলিশ চালিয়ে দেওয়া হচ্ছে, আক্রান্ত হচ্ছে, লাঠি ভাঙছে, মিথ্যা মামলার অভিযোগ করছে, তাদেরকে থানা লকআপে তাদেরকে গ্রেপ্তার করে রাখছে। এই পরিস্থিতিগুলো এখানে চলছে। বড় অংশ স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে, ভোটকে প্রহসনে পরিণত করা হচ্ছে। এরকম একটা পরিস্থিতি চলছে। এবং আমরা আগরতলায় ইদানিং হয়তো একটু হলটল পাই, কিন্তু তারপরে মিটিং এর বড় মাঠ আমরা পাই। মহকুমাতে তো হলই পাওয়া যায়, মাঠ তো দূরের কথা। একটা ছোট্ট সভা, স্কুল ঘর, ছুটির দিন, তাতে দুটো ঘরে আমাদের একটা মিটিং করতে দাও, এটা পর্যন্ত সেখানে পারমিশন পাওয়া যায়। এই সমস্ত জিনিসগুলোর উদ্দেশ্য হচ্ছে ডেমোক্রেটিক যে অ্যাক্টিভিটিস, গণতান্ত্রিক যে কর্মধারা, এগুলো বন্ধ করো। এগুলো বন্ধ করলে কমিউনিস্টদেরকে গৃহবন্দী করে রাখতে হবে। কমিউনিস্টদের গৃহবন্দী করে রাখতে পারলে মানুষের জীবনের সমস্যাকে ভিত্তি করে মানুষকে সংগঠিত করে সরকারের কাছে হাত ঊর্ধ্বে তুলে ধরে যে দাবি আদায়ের যে সংগ্রাম, এই সংগ্রামটা সেখানে স্তব্ধ করা যাবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা এই আক্রমণগুলি সংগঠিত করার চেষ্টা করছে। ইদানিং আমরা যেটা লক্ষ্য করছি, বিশেষ করে 23-এর নির্বাচনের পর হিন্দু এবং মুসলমান, এটা ত্রিপুরায় ছিল না। ধর্মের কথা বলে দেখা যাচ্ছে বিজেপি, RSS, বিশ্ব হিন্দু পরিষদ, এরা বজরং দল, এরা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। আর ত্রিপুরা কথা, এদেরকে সামনে রেখে এরা উপজাতি এবং অনুপজাতি এই উভয়ের মধ্যে তারা বিভাজন তৈরি করার চেষ্টা করছে। উপজাতি অনুপজাতিদের মধ্যে বিভাজন উপজাতি যুব সমিতি 1967 সালে এটা কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত রাজবাড়িতেই তৈরি হয়েছিল। সেখান থেকে তাদের লক্ষ্য ছিল ট্রাইবাল নন ট্রাইবাল যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, কারণ তাদের ভীতি ছিল ট্রাইবাল নন ট্রাইবাল যদি এক হয় তাহলে পরে কমিউনিস্টের শক্তি বাড়বে, এবং এই সংহত শক্তি কংগ্রেসকে উচ্ছেদ করে বামপন্থীদেরকে সরকার আসতে সাহায্য করবে। এটা তারা আগাম উপলব্ধি করেছিল এবং বাস্তবতা তাই ছিল। কাজে এটা আগে থেকে আমরা দেখেছি, এখন এটার প্রবণতা আরো বাড়ছে। এই যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের লড়াইটা, সংগ্রামটা তীব্র করতে হবে, প্রসারিত করতে হবে। এবং এই লড়াই সংগ্রাম স্থানীয় ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, কাজ, রোজগার, মজুরি বাড়ানো, জিনিসপত্রের দরদাম কমানো, কর্মক্ষম কর্মপ্রার্থী বেকার, তাদের নিয়মিত চাকরি ইত্যাদির যে প্রশ্ন, স্কুলে মাস্টারমশাই, হাসপাতালে ডাক্তার, বিনা পয়সা অন্তত 4-5টা জীবনদায়ী ঔষধ, এগুলো আমাদের সময় আমরা দেওয়ার চেষ্টা করেছি। সব ওষুধকে আমরা বিনা পয়সায় দিতে পেরেছি, এই দাবি আমরা এখনো করি না, কিন্তু এগুলো কিছু আমরা দিতাম। এগুলো সমস্ত বন্ধ। গ্রামের হাসপাতালে ডাক্তারবাবুরা রুগীকে হাসপাতালে ভর্তি রেখে 4-5 দিন দেখভাল করে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দেওয়া দরকার মনে করছেন, কিন্তু হাসপাতালে ভর্তি করাচ্ছেন না, কারণ রাত্রে করে খাবার দিতে হবে, খাবার দেওয়ার পয়সা নেই। এরকম পরিস্থিতি চলছে। কাজে এই যে অবস্থাটা চলছে, এর বিরুদ্ধে আমাদের তো আন্দোলন করতে হবে। এই আন্দোলন সারা ত্রিপুরা একটা আন্দোলন এরকম করলে চলবে না। এক এক মহকুমায়, এক এক ব্লকে, এক এক পঞ্চায়েতে এই সমস্যার মধ্যে ভিন্নতা আছে, বৈচিত্র্য আছে। সেই জায়গায় কোথাও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, কোথাও কৃষক সংগঠন, কোথাও শ্রমিকদের সংগঠন, কোথাও মহিলাদের, কোথাও তফসিলিদের, কোথাও ছাত্র, কোথাও যুবক, কোথাও ঐক্যবদ্ধ ভাবে এলাকা ভিত্তিক সমস্যাগুলি চিহ্নিত করে একসাথে সব বিষয় না, 2-3টা জরুরি তৎকালীন পরিস্থিতিতে যেটা ধরে টান দিলে পর সেখানে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ অনুভব করবেন আমাদের বিষয়, তারা আন্দোলনে সেখানে নৈতিক সমর্থন জানাবেন, কোথাও কোথাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে এগিয়ে আসবেন। এই যে আন্দোলন আজকের পরিস্থিতিতে
এটার গুরুত্ব সবচেয়ে বেশি। আপনারা যদি মনে করেন আমরা 12 ফেব্রুয়ারি সর্বভারতীয় সাধারণ ধর্মঘট করেছি, আবার 1 বছর পর আরেকটা ধর্মঘট আসবে, তখন কবে এখন একটু জিরিয়ে নিই, তাহলে কিন্তু চলবে না, তাহলে চলবে না। এবং সর্বভারতীয় ক্ষেত্র সিআইটিউর নেতৃত্বের তরফ থেকে যে বক্তব্য, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে তাই বক্তব্য। এই জাতীয় স্তরের আহ্বানের উপর ভিত্তি করে আন্দোলন সংগঠিত করার জন্য অপেক্ষা করলে চলবে না। এগুলি মাঝে মধ্যে আহ্বান যাবে, কিন্তু যার যার রাজ্যে, যার যার জেলায়, যার যার মহকুমায় সেখানকার যে জরুরি সমস্যাগুলো, তার উপর ভিত্তি করে স্থানীয় স্তরের যে আন্দোলন, এই আন্দোলনকে যদি ব্যাপক এবং তাকে যদি বিস্তার ঘটাতে না পারে, নতুন মানুষ কি করে আমরা আনবো? আর পুরনো যারা, তাদের বয়স বাড়ছে, তাদের মধ্যে একটা সময় আস্তে আস্তে প্রাকৃতিক নিয়মেই তারা সেখানে বলা যায় আমাদের থেকে তারা অব্যাহতি নেবেন। তাহলে যদি নতুনদের সমাগম আমরা ঘটাতে না পারি, কি করে আমাদের শক্তিকে সংগত করে প্রকৃত যে শ্রেণী শত্রু তাকে কোণঠাস এবং পরাস্ত করার সংগ্রামে সফল আমরা কি করে অর্জন করবো? কাজে এই দিক থেকে এই লড়াইটার গুরুত্ব অত্যন্ত বেশি। কাজে এই লড়াইটার প্রতি আমাদের কিন্তু নজর দিতে হবে। ত্রিপুরায় সব জায়গায় এটা আমরা করতে পারছি, ঘটনা তা না। কিছু কিছু জায়গায় করছি, আক্রমণ আসছে, কোথাও কোথাও প্রতিরোধ করার চেষ্টা করছেন, অথবা আক্রমণের মুখে একটু থিতিয়ে গিয়ে আবার নতুন করে করার চেষ্টা করছেন। যেমনটা চাইছি তেমনটা আমরা করতে পারছি না। এটা কিন্তু এখন সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে বিষয়টা আমাদের যেটা দেখতে হবে, সেটা হচ্ছে আপনার এই যে হিন্দু মুসলমান উভয়ের মধ্যে যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে, এবং বিশেষ করে বাংলাদেশের ঘটনার পর যে একটা নতুন পরিমণ্ডল তারা তৈরি করবার চেষ্টা করেছিল, যদিও এই মুহূর্তে আমাদের তরফ থেকে মানে প্রত্যাঘাতের দৃষ্টি নিয়েই একটা ব্যাপক আমরা প্রতিবাদী প্রচার সংগঠিত করার চেষ্টা করেছি, তাতে এরা একটু কুণ্ঠাসা হয়েছে হিন্দু মুসলমানের মধ্যে। যারা সংহতির পক্ষে তারাও সেখানে কোথাও কোথাও দাঁড়াবার চেষ্টা করেছেন। এতে গিয়ে এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটু স্থিমিত, কিন্তু তাতে নিশ্চিন্ত হলে ভুল করবে। উপজাতি অনুপজাতি তার মধ্যে বিভাজন তো আছেই। বলে এই যে বিভাজনের খেলাটা চলছে, একে কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে আদর্শগত ভাবে, নীতিগত ভাবে, কর্মসূচিগত ভাবে। এটা বাদ দিয়ে আমরা স্থানীয় সমস্যার উপর আন্দোলন, এটা এটার মতো চলবে আর আমাদের আন্দোলন চলবে, এটা কিন্তু হতে পারে না। একটা